এরই মধ্যে বিজেপিও কিন্তু নিজেদের মতন করে প্রচার চালিয়ে যাচ্ছেন। রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তিনি এই মুহূর্তে চা চক্রে রয়েছেন কৈখালী এলাকায় এবং সেখানে এই মুহূর্তে তিনি বক্তব্য রাখছেন। সরাসরি চোখ রাখবো। নিষ্কম্মা হয়ে বসতে হবে, সেই জন্য সাবধান থাকার দরকার আছে। আজকে এখানে অনেক ধরে কথা হচ্ছিল একবার চা খেতে আসার। আমরা রোজ ঘুরে ঘুরে বিভিন্ন পাড়ায় চা খাই। সাধারণ মানুষের অভ্যাস, একটা দোকানের বিশেষ চাটা রোজ পছন্দ, যে কালুদার চায়ের দোকানে গিয়ে আড্ডাটা হবে। কালুদার চা খুব পছন্দ সবার, সব পাড়ার একটা দোকান থাকে। আমাদের আবার নতুন নতুন জায়গায় চা খেতে হয়, তাই আমার ভালো লাগে না। আসল উদ্দেশ্য হচ্ছে আপনাদের সঙ্গে দেখা করা, কথাবার্তা বলা, খোঁজ খবর নেওয়া। সেই জন্য এই চা চক্রের মাধ্যমে জনসম্পর্কের কাজ আমরা করি। আর যেহেতু আমরা রাজনীতি করি, তো রাজনীতির লোকেরা তো দু চারটা রাজনীতির কথা বলবেই। কথা বললাম, রাজনীতি হলো না, হয় না। আর পশ্চিমবাংলায় বিয়ে থেকে অন্নপ্রাশন থেকে আরম্ভ করে শ্রাদ্ধ সব জায়গায় রাজনীতি হয়, পাড়ায় পাড়ায় রাজনীতি হয়। ছোটবেলা থেকে আমরা দেখে আসি, এটা গ্রামেও শুরু হয়ে গেছে। অন্য জায়গায় যেমন ইউপি বিহারে দেখবেন আপনি জাতপাত নিয়ে লড়াই হয়, আমাদের এখানে রাজনীতি নিয়ে লড়াই হয়। ওখানে ওই পাড়ায় যদি কালী পুজো হয়, এই পাড়ায় কালী পুজো করতে হবে। সরস্বতী পুজো হলে সরস্বতী পুজো করতে হবে। আমাকে একজন বললো, দাদা আমাদের পাড়ায় তো এত রেশারেশি, ওই পাড়ায় যদি বিয়ে হয় পাড়ায় একটা বিয়ে দেবে, আর ওই পাড়ায় যদি কেউ মারা যায় শ্রাদ্ধ হয়, এখানে একজন মেরে শ্রাদ্ধ করবে। এরকম রাজনীতি পশ্চিমবাংলায় চলে সারা বছর ধরে। এই রাজনীতি ফটকরে বন্ধ করা যাবে না। কিন্তু আজকে রাজনীতি যেখানে নেমেছে, ব্যক্তিগত রেশারেশিতে পৌঁছে গেছে, খুনোখুনিতে পৌঁছে গেছে, হিংসা, রাজনীতিকে দুর্নীতি দ্বারা একদম প্লাবিত করে দেওয়া হয়েছে। পশ্চিমবাংলার রাজনীতিটা মানে লোকে অবিশ্বাস করে, বিশ্বাস করে না, গালাগালি দেয়। তো যারা সমাজে সবকিছু দণ্ডমণ্ডলের বিধাতা, তারপরে যদি মানুষের বিশ্বাস না থাকে, সমাজ কি করে চলবে? রাজনৈতিক নেতাদের এত পতন এর আগে হয়নি। বর্তমান সরকার আর পার্টি, তার প্রত্যেক নেতা যে কলুষিত, কে জেলে যাচ্ছে, কে যাবে, কে ওয়েটিং লিস্টে আছে। খালি সেন্ট্রাল জেলে নয়, ভুবনেশ্বর পর্যন্ত পৌঁছে গেছে। আর কেউ পালিয়ে গিয়ে দিল্লিতে ধরা পড়ছে। তো রাজনীতি হচ্ছে সার্বিকভাবে সর্বাঙ্গীন, পশ্চিমবাংলায় সবকিছু রাজনীতি হয়। আর সেই রাজনীতি হচ্ছে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত। দুর্ভাগ্য আমাদের, সেই জন্য পশ্চিমবঙ্গের উন্নয়ন নেই, শিক্ষা ডামাডোল অবস্থা, শিল্প নেই, চাকরি বাকরি নেই। পশ্চিমবঙ্গের যুবক ছেলেদেরকে পশ্চিমবঙ্গ ছেড়ে পশ্চিমবঙ্গের বাইরে, পশ্চিম ভারতে, উত্তর ভারতে, দক্ষিণ ভারতে, বিজেপি শাসিত রাজ্যগুলোতে চাকরির জন্য যেতে হচ্ছে। আমাদের মুখ্যমন্ত্রী বাইরে পেয়ে হলে তাকে বলে বহিরাগত, আর আমাদের ছেলেদেরকে বহিরাগত করে দিয়েছে। গুজরাটের, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশে কিন্তু বাঙালিদেরকে বহিরাগত বলে না, কারণ ওখানকার উন্নয়নে আমাদের ছেলেরা কাজ লাগিয়েছেন, হাত লাগিয়েছেন। আমি গুরগাঁও গেছিলাম, দিল্লির কাছে পার্লামেন্ট চলছিল। একটি মুসলমান ছেলে আমার বাড়ি এসে বললো, দাদা আপনাকে যেতে হবে আর গুরগাঁও। কেন ভাই? বলে 10,000 বাঙালি শ্রমিক ওখানে আছে, তারা আপনার সঙ্গে দেখা করতে চায়, কথা শুনতে চায়, আমরা টিভিতে আপনাকে দেখি। আমি একদিন গেলাম সন্ধ্যাবেলা, আমার সঙ্গে জ্যোতির্ময়ী সিকদার, আমাদের সিপিএমের এমপি ছিলেন যে কৃষ্ণনগরে, তিনি আমাদের পার্টি জয়েন করেছেন, তিনিও গেছিলেন। যখন ওখানে পৌঁছলাম, দাদা আমি গুরগাঁও প্রথমবার গেলাম, যখন ঢুকছি মনে হচ্ছে এটা আমাদের দেশ নয়। এমন বাড়ি ঘর, চমক ধমক, যারা গেছেন তারা জানেন, মনে হচ্ছে অন্য দেশে ঢুকে গেছে। এত চকচকে বাড়ি ঘর, রাস্তাঘাট। কিন্তু কয়েক কিলোমিটার যাওয়ার পরে দেখলাম, আমাকে ঢুকিয়ে দিল গলিতে, বিশাল ফাঁকা মাঠ। যেমন আমাদের নিউ টাউন যখন তৈরি হলো, মাটি ফেলা হয়েছিল, মাঠের পর মাঠ ধুধু করতো, ওখানে তাই ধুলো উঠছে। আর ঝুপড়ি, টিনের উপরে টিন দেওয়া, পাশে প্লাস্টিক টিন দেওয়া, এরকম শত 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 বাড়ি। মাঝখানে কাঁচা রাস্তা যাচ্ছে, দুই দিকে ঝুপড়ি, তার মধ্যে যেমন আমাদের গ্রামের দিকে গেলে দোকান দেখি, তার মধ্যে মাছ বিক্রি হচ্ছে, চায়ের দোকান, এটা ওটা, আড্ডা মারছে, ঘুরছে। আমাদের সব বাঙালি। আমার বলে এখানেই 5,000 বাঙালি পরিবার আছে নদিয়া থেকে। আমাদের জ্যোতিকে দেখে বলছে, দিদি আপনি এখানে? তিনি ওখানে এমপি ছিলেন, সবাই চিন্তা বলে, আপনি তো আমাদের এমপি ছিলেন। নদিয়ার লোক, মুর্শিদাবাদের লোক, আমাদের উত্তর 24, দক্ষিণ 24, আমাদের হুগলি, হাওড়া, উত্তর বাংলা, প্রচুর লোক, বাচ্চা কাচ্চা প্রচুর ঘুরে যাচ্ছে। আমি যে সময় বাচ্চারা পড়ে, বলছি এখানে কোনো স্কুল নেই পড়াশোনা। সত্যি তো ওখানে কি বাঙালি স্কুল বা কি স্কুল? গরিব, ওখানে যায় স্কুল হাই ফাই, তো পড়াশোনাও করেন, স্কুল বাচ্চা বড় হয়ে গেছে, স্কুল যায় না। কেন এই অবস্থা হচ্ছে? খালি পেটের জন্য আজকে পশ্চিমবঙ্গের গ্রামগঞ্জ থেকে হাজার হাজার লোক চলে যাচ্ছে ওখানে। আর হরিয়ানা বিজেপি শাসিত রাজ্য, উন্নয়ন হচ্ছে, ওখানে চাকরি করছেন। গুজরাটে যান, কলেজ তৈরি হয়ে গেছে বাঙালি। মাছের দোকান, ডিমের দোকান, চায়ের দোকান বাঙালিদের চালাচ্ছেন, করছেন। এই যে হাজার হাজার লোক, প্রায় 40 লক্ষ আমাদের ছেলেপুলে যারা বাংলার বাইরে গিয়ে চাকরি করছে। দিদিমণি বলছেন সবাইকে চাকরি দিয়ে দিয়েছি। দিয়েছেন কোথায়? গুজরাটে দিয়েছেন, রাজস্থানে, মহারাষ্ট্রে দিয়েছেন, দিল্লিতে দিয়েছেন,
হরিয়ানাতে দিয়েছেন, বাংলায় কোনো চাকরি নেই, ছেলেপেলেকে ঘর ছাড়া করে দিয়েছেন। কোন কবি লিখেছিলেন, দাও সবে গৃহ ছাড়া লক্ষ্মী ছাড়া করে বাঙালিকে। আজকে দিদিমণি সেটা বাস্তবে পরিণত করেছে, বাঙালি ছেলেগুলো চলে যায়। আপনি ভাবুন, লক্ষ লক্ষ যুবক যদি বাংলার বাইরে চলে যায়, বাংলার উন্নয়নের কাজ কারা করবেন? কয়েকজন বুড়ো অসুস্থ সুগারের রোগী, বিপির রোগী, তারা করবেন? এই অবস্থা আজ হয়নি, সিপিএম আমল থেকে গত 40-45 বছর ধরে শুরু হয়েছে। এই বন্ধাত্ম রোগ বাংলাকে ধরেছে, যুবকদের জন্য কাজ নেই, রাজমিস্ত্রির কাজ নেই। আমি সেদিন পরশুদিন ছিলাম মুর্শিদাবাদে, ওখানেও চা চক্র ছিল, কয়েক হাজার লোক ছিল। আমি জিজ্ঞেস করলাম, কি মুর্শিদাবাদ জেলার নামটা এই জন্য হবে রাজমিস্ত্রি আর জোগাড়ি আর লেবার সাপ্লাইয়ের জন্য? ভারতবর্ষের 125টি গরিব জেলার মধ্যে মুর্শিদাবাদ মুসলিম অধ্যুষিত জেলা। রাজমিস্ত্রি আর লেবার পাওয়া কিছু না। আপনি কেরালায় যান, কর্ণাটকে যান, মধ্যপ্রদেশে যান, এখানকার বাঙালি রাজমিস্ত্রি পাবেন, লেবার পাবেন। এক সময় ভাবুন, সারা ভারতকে আমরা আইএস আইপিএস দিতাম, সেনা অফিসার, পুলিশ অফিসার দিতাম, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, সায়েন্টিস্ট দিতাম, আর আজকে মাইগ্রেন্ট লেবার দিচ্ছে। আজকে দেখুন প্রত্যেকটি জেলায় এসপি ডিএম যারা আছে, নাম দেখুন, কটা বাঙালি আছে? ঘোষ, মিত্রি, চ্যাটার্জি, বিশ্বাস, মুখার্জি পাবেন না। আপনি কি পাবেন? রাও পাবেন, সিং পাবেন, পান্ডে পাবেন, মিশ্র পাবেন। এটা বাঙালি নয়। আজকে এখানকার প্রশাসন চালাবার জন্য বাইরে থেকে নিয়ে আসতে হচ্ছে ভাড়া করে আইএস আইপিএস। পার্টি চালাবার জন্য তো প্রশান্ত হিসেবে আনতে হচ্ছে 500 কোটি টাকা দিয়ে। দিদিমণির এই সমাজের প্রতি ভরসা নেই, এই সমাজের লোক ওনার উপর ভরসা করছে না। এখন তিনি প্রতিশ্রুতি দিদি হয়েছেন, কয়েকদিন ধরে রোজ প্রতি এই দেবেন ওই দেবেন। আর 10 বছর কি ভুলে গেছিলেন? তখন করে ভাইদের কথা ভেবেছেন, ভাইপোদের কথা ভেবেছেন। এখন আমাদের কথা মনে পড়লো, যখন মোটামুটি সন্ধ্যা হয়ে যাচ্ছে, বিদায়ের পালা, এখন ঘন্টা বাজছে, বিসর্জন হবে, এখন গল্প দিচ্ছিল এই করতে দেন তাই করবে। জঙ্গলমহলে 3 দিন ধরে বসে আছেন, কেন? একদিন জঙ্গলমহলের কথা মনে পড়েনি? কলকাতায় বসে বসে বলতে জঙ্গলমহল হাসছে, ওনার নিজের হাসি শুকিয়ে গেছে জঙ্গলমহলের অবস্থা দেখে। উত্তরবঙ্গ হাসছে, আজকে আছে উত্তরবঙ্গায় নিজেদের মধ্যে মারামারি, নেতা বানানো হচ্ছে। একজন নেতা উপরে, একজন নিচে, কে কোথায় বসবে ঠিক করতে পারছে না। যাকে দেশদ্রোহী বলে তার বিরুদ্ধে অ্যান্টি ন্যাশনাল কেস দেওয়া হয়েছে, ইউপিএ রাষ্ট্রদ্রোহী কেস। আজকে তাকে আঁচলের তলায় নিয়ে আসছেন, গুরুমকে। এখানে এমন রায়চকেতে এখন হোটেল ভাড়া করে রেখেছেন, তিনি পাহাড়ে উঠতে পারছেন না মানুষের ক্ষোভের চোটে। যে ছত্রধর মাহাতোর মোটরসাইকেলের পেছনে চড়ে চড়ে উনি ঘুরেছিলেন জঙ্গলমহল, লোককে বলে আমরা পাল্টে দেবো। যে ইলেকশন জিতে গেলেন, ছত্রধরকে জেলের মধ্যে ঢুকিয়ে দিলেন, তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী কেস দিয়েছে। আজকে ঠেলা বড় বালাই, তো আজকে ছত্রধরকে বার করে নিয়ে এসে জামিন দিয়ে তাকে সেক্রেটারি বানিয়ে নেতা বানিয়েছে। আপনি কখন নেতা বানান, কখন কয়েদি বানান বোঝাই যায় না। আপনার সঙ্গে থাকলে সে নেতা, দেশপ্রেমিক, আপনার সঙ্গে না থাকলে দেশদ্রোহী, তাকে জেলে যেতে হয়। 28,000 কেস আমাদের কর্মীদের উপরে চলছে, আমার উপরে প্রায় 40টা কেস, জানি না কোথায় কত কেস আছে। রোজ কারণ একটা মিথ্যা কেস দিয়ে তাকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, বাড়ি ছাড়া করে দেওয়া হচ্ছে। 120 জন কর্মীকে খুন করা হয়েছে। তারা বিজেপি করত, টিএমসির অপশাসনের বিরোধিতা করেছে, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চেষ্টা করেছে। এই ধরনের স্বৈরাচারী শাসন আমরা কল্পনাও করতে পারি না। আর কত দূর দুরবস্থা দেখুন, সাধারণ মানুষ, বিরোধীরা তো পীড়িত আছি আমরা, অত্যাচারিত। আর তার পার্টির লোকেরা, এমএলএ, এমপি, মন্ত্রী, তারা ওই পার্টিতে থাকতে পারছেন না, পালিয়ে বাঁচছেন, হাঁপ ছাড়ছেন। আমরা জানি পশ্চিমবঙ্গের ডিজাস্টার ম্যানেজমেন্টের কোনো টিম নাই। আমফান হলো, উড়িষ্যা থেকে আনতে হলো, অন্য রাজ্যের দিল্লি থেকে আনতে হলো। এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখবো, কয়লা পাচারের তদন্তে সিবিআই হানা। রাজ্য জুড়ে মোট 30টি জায়গায় সিবিআই হানা। কলকাতাতেও সিবিআই অভিযান চালায়। 22টি দল সিবিআই এর তারা এই অভিযান চালায়। ব্যাপক অভিযান চলছে, অর্থাৎ বোঝা যাচ্ছে সিবিআই এর পক্ষ থেকে রাজ্য জুড়ে 30টি জায়গায় সিবিআই হানা। আমরা বিষয়ে আরো কথা বলে নেব সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, যথেষ্ট বড় পর্যায়ের কিন্তু এই রেড হতে চলেছে, এখনো পর্যন্ত জানতে চাইবো এই সম্পর্কে কি খবর রয়েছে? দেখো, কয়লা পাচার কাণ্ডের সপ্তাহ দুয়েক আগেই আয়কর দপ্তরের নজর ছিল এই গোটা স্ক্যামের উপরে। সেই সময় টোটাল 22টা জায়গাতে এই রেড চলেছিল, দুর্গাপুর, আসানসোল, কলকাতার ফুলবাগান সহ একাধিক জায়গাতে, যেখানে মূল অভিযোগ ছিল কয়লা পাচারকারী অনুপ মাঝি ওরফে লালাজ। আজকে যেটা জানা যাচ্ছে যে সিবিআই এর অ্যান্টি করাপশন ব্রাঞ্চ নিজাম প্যালেসে যেখানে অফিস রয়েছে, সেখান থেকে মোট 22টি টিম বেরিয়েছে এবং শহর কলকাতার আশপাশ, অর্থাৎ যেমন বিষ্ণুপুর, দক্ষিণ 24 পরগনার, এছাড়া
দুর্গাপুর, আসানসোল, রায়গঞ্জ, যেখানে যেখানে কলিয়ারি বেল্ট রয়েছে, প্রত্যেকটা জায়গাতে 30টি জায়গাকে আলাদা করে ভাগ করা হয়েছে এবং 22টি টিম এই জায়গাগুলোতে রেড চালাচ্ছে। আজকে বেশ ভোরেই এই 22টি গাড়ি পরপর নিজাম প্যালেস থেকে বেরোয় এবং ইতিমধ্যে তারা অন দ্য ওয়েতে রয়েছেন। প্রত্যেকটা জায়গাতে আর কিছুক্ষণের মধ্যেই এই সিবিআই রেড হতে চলেছে। মূলত যেটা অভিযোগ, যে কয়লা পাচার কেন্দ্র করে কয়েক হাজার কোটি টাকার দুর্নীতি অভিযোগ রয়েছে এই অনুপ মাঝি ওরফে লালার বিরুদ্ধে। সপ্তাহ দুই আগে আমরাই ব্রেক করেছিলাম যে আয়কর দপ্তর এই অনুপ মাঝির একাধিক জায়গাতে হানা দিয়ে, তার চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বাড়িতে হানা দিয়ে যে সমস্ত নথি পেয়েছে, তাদের দেখা গেছে যে দীর্ঘ 7-8 বছর ধরে ভারত বাংলা থেকে ঝাড়খণ্ড এবং ঝাড়খণ্ড থেকে বাংলা সীমান্ত পেরিয়ে এই কাঁচা কয়লা পাচার করা হয়েছিল। এই কাঁচা কয়লা যেটা আমরা জানি যে ইতিমধ্যে জিএসটিও এই ঘটনা কিন্তু প্যারালাল তদন্ত করছে। সেই জায়গা থেকে অত্যন্ত সিগনিফিকেন্ট এবারে অবশেষে সিবিআই অ্যান্টি করাপশন ব্রাঞ্চও এদিন হানা দিয়েছে, যেটা আমরা সিবিআই সূত্রে খবর পাচ্ছি যে অনুপ মাঝি ওরফে লালা, তার ঘনিষ্ঠ এবং তার পরিচিত যারা রয়েছেন তাদের প্রত্যেকের বাড়িতে আজকে রেড চালানো হবে। মূলত কয়েক হাজার কোটি টাকার যে লেনদেন হয়েছে, এই যে মানি ট্রেলটা সম্পর্কে আরো ডিটেল জানার চেষ্টা হচ্ছে। কিভাবে জিএসটি কে ফাঁকি দিয়ে কাঁচা কয়লার ট্রাকে জিএসটির নকল বিল দিয়ে এই পাচার করা হতো, এই গোটা বিষয়টা কিন্তু খতিয়ে হবে। পাশাপাশি এনামুল হক অর্থাৎ গরু পাচার কাণ্ডের অন্যতম অভিযুক্ত এনামুলের সাথেও কিন্তু একদম যোগাযোগ ছিল, প্রত্যক্ষ যোগাযোগ ছিল অনুপ মাঝি ওরফে লালা। তো সেই জায়গা থেকে এটাও অত্যন্ত সিগনিফিকেন্ট যে গরু পাচার কাণ্ডে সতীশ কুমারকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, বিএসএফ কমান্ডার, তার কাছ থেকে অনেক কিছু লিড পেয়েছে। তাই এই গরু পাচার এবং কয়লার মধ্যে কোনো অন্তর আছে কিনা, কোনো লিঙ্ক রয়েছে কিনা, এটাও কিন্তু আজকে রেডের মাধ্যমে বোঝার চেষ্টা করবেন সিবিআই অ্যান্টি করাপশন ব্রাঞ্চ। সমাজ ধন্যবাদ সুকান্ত। বেড ওষুধ কিছুই নাই। 6,500 লোক বেঙ্গালুরুতে মিছিল বার করলো, মমতা ব্যানার্জি হায় হায়। কেন না, রোজ স্টেশনে যাচ্ছে, ওদের ট্রেন পেয়ে যাবো, বাড়ি যাবো, আর ফিরে আসছে। তারা বলছে আমরা এখানে ট্রিটমেন্ট করতে গিয়ে আটকে গেছি। এই যে দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে, আমাদের মেদিনীপুরের লোকেরা কটকেও যায়, ভালো হসপিটাল আছে ভুবনেশ্বর, সেখানে গেলে ট্রিটমেন্ট করে, নিজের পয়সাই করে। স্বাস্থ্যসাথীর কার্ড ওখানেও চলবে না। কিন্তু আয়ুষ্মান যোজনায় যদি পশ্চিমবঙ্গ অংশগ্রহণ করতো, সেটা সর্বভারতীয় প্রজেক্ট, দক্ষিণ ভারতে গিয়েও আমাদের গরিব লোকেরা সে সুযোগ পেত, 5 লাখ টাকা সহায়তা পেত। হসপিটালকে দেয় কিন্তু সরকার, সেই সুযোগকে উনি বঞ্চিত করেছেন আমাদের। উনি নাকি ভয়ঙ্কর বাংলার জন্য কাজ করছেন, বাঙালির ছেলেগুলোকে ঘর ছাড়া করেছেন। লকডাউনে সমস্ত রাজ্য ট্রেন চালালো, লক্ষ লক্ষ লোককে নিজের দেশে নিজের বাড়ি নিয়ে গেল, যে কমপক্ষে ডিপ্রেশনে যারা আছে বাড়ির লোকের সঙ্গে দেখা করে আসো। খালি পশ্চিমবঙ্গ সরকার ট্রেন চালায়নি, সবাই স্টেশনে আসতো, মুম্বাইতে, চেন্নাইতে যে বাড়ি যাবো, সব রাজ্যের ট্রেন চলে যেত, বাঙালিরা বসে থাকতো যে না আজকে বাংলার ট্রেন নেই, কলকাতার ট্রেন নেই, দুর্গাপুরের ট্রেন নেই, বা উত্তর বাংলা শিলিগুড়ি বা বালুরঘাটের ট্রেন যাচ্ছে না। যারা বাস করে 3-4 হাজার টাকা ভাড়া দিয়ে একজন ফিরেছে, এসছিলেন ঝাড়খণ্ড বিহার বর্ডার, সে গাড়ি আটকে দিয়েছে, পুলিশ বলছে না হেঁটে যাও, বাস যেতে দেবো না। আমরা ঝগড়াঝাটি করে ছোট গাড়ি করে সেই লোকগুলোকে পাঠিয়েছি, খাবার পর্যন্ত দেয়নি। কিসের জন্য এত অমানবিক লোকের সঙ্গে ব্যবহার? সেই জন্য এই যে সরকার চলছে, এটা একটা অমানবিক পৈশাচিক ব্যবহার করছে মানুষের সঙ্গে, পরিবর্তন দরকার। আর এটা তার পার্টির ভিতরে লোকেরা আজকে বলতে পেরেছেন যে কালকে লোকের কাছে জবাব দিতে হবে, আমাকে জবাব দিন।